গতকাল বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬ সারা দেশের নজর ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর ৩ আসনের নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনের দিকে। সকাল ৭:৩০ থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই যে দৃশ্যপট উন্মোচিত হয়েছে তা শুধু হতাশাজনকই নয়, বরং ২০২৬ সালের এই নতুন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত। আমরা যদি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি তবে পরিষ্কার বুঝতে পারব কেন এই নির্বাচনকে বিএনপির সেই কুখ্যাত মাগুরা উপনির্বাচনের সাথে তুলনা করা হচ্ছে। কেন এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও কেন্দ্র দখল হচ্ছে এবং সুষ্ঠু ভোট হলে এখানে জামায়াতে ইসলামের প্রার্থীদের সম্ভাবনা কেমন ছিল। মনে হচ্ছে আমরা যেন টাইম ট্রাভেল করে ৯০ দশকের সেই কুখ্যাত মাগুরা উপনির্বাচনের যুগে ফিরে গেছি। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই কেন্দ্রগুলো থেকে জালিয়াতি এবং পেশিশক্তির নগ্ন মহড়ার খবর আসতে শুরু করেছে। ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যে অত্যন্ত সুনির্দিষ্ট এবং ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। ডাবল ভোট দেওয়া, বিরোধী দলের বিশেষ করে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং বহিরাগত ক্যাডার এনে সেন্টার দখল করার মতো জঘন্য ঘটনা ঘটেছে। যে বিএনপি গত ১৫ বছর ধরে শেখ হাসিনার ভোট ডাকাতি, রাতের ভোট এবং কেন্দ্র দখলের বিরুদ্ধে গলা ফাটিয়েছে, যাদের হাজারো নেতাকর্মীর রক্ত দিয়েছে, আজ ক্ষমতায় বসার মাত্র কয়েক মাসের মাথায় তারা ঠিক শেখ হাসিনার সেই পুরনো ফ্যাসিবাদী মডেলেই নির্বাচন পরিচালনা করছে। এটি শুধু রাজনৈতিক ভণ্ডামি নয়, এটি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে এক চরম বেইমানি। প্রথমে আসুন শেরপুর ৩ অর্থাৎ শ্রীবর্দী ঝিনানটেকি আসনের দিকে তাকাই। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে এখানে নির্বাচন স্থগিত করা হয়েছিল। আজ সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৪,১১,৩৭৭ জন ভোটারের এই আসনে লড়াই হচ্ছে মূলত ৩ জন প্রার্থীর মধ্যে। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের মিজানুর রহমান। তবে মাঠের বাস্তবতায় মূল ফাইট হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। কাগজে কলমে এই আসনের নিরাপত্তার কোনো কমতি নেই। নির্বাচন সুষ্ঠু করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র্যাব এবং ১১৫০ জন পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন পরিস্থিতি অত্যন্ত শান্ত। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালেই চলছে আসল ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এত বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও কিভাবে জামায়াতের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, কিভাবে বহিরাগতরা এসে ডাবল ভোট দেয়, এর একটাই অর্থ, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে অথবা তারা সরকারি দলের ক্যাডারদের কাজের সুযোগ করে দিচ্ছে। সাধারণ ভোটাররা যখন কেন্দ্রে যাচ্ছেন তারা দেখছেন অচেনা মানুষের ভিড়। অনেক কেন্দ্রে ভোটারদের বলা হয়েছে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। কোথাও কোথাও গোপন কক্ষে দাঁড়িয়ে থাকছে সরকারি দলের লোকজন। বিএনপি খুব ভালো করেই জানে শেরপুর ৩ আসনে জামায়াতের মাসুদুর রহমান মাসুদের যে তুমুল জনপ্রিয়তা, তাতে যদি বিন্দুমাত্র সুষ্ঠু ভোট হয় তবে শেষমেশ এই আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে। সেই ভীতি থেকেই তারা প্রশাসনকে ব্যবহার করে এই জঘন্য ভোট ডাকাতির মহড়া দিচ্ছে। এবার আসুন বগুড়া ৬ আসনের উপনির্বাচনের সমীকরণে। এই আসনটি সরকারের জন্য শুধু একটি আসন নয়, এটি তাদের জন্য একটি বিশাল প্রেস্টিজ ইস্যু বা সম্মানের লড়াই। কারণ গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাকা ১৭ এবং বগুড়া ৬ দুটি আসনে জয়ী হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতায় বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ৪.৫ লাখ ভোটারের এই আসনে লড়ছেন বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাহ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান খান সোহেল। শহরের কিছু এলাকায় ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশের কথা বললেও ভেতরের খবর হল বিএনপির ক্যাডাররা এই আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। গ্রামগঞ্জের কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। এর পেছনের মূল কারণ হল জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি এই এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন নেতা এবং সাবেক আওয়ামী লীগের সময় প্রায় ১,৫০,০০০ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সাধারণ মানুষের সাথে তার যে নারীর টান এবং জামায়াতের যে সুশৃঙ্খল ভোট ব্যাংক এখানে রয়েছে তা বিএনপির জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। একবার লজিক দিয়ে চিন্তা করুন, স্বয়ং প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে যদি বিএনপির প্রার্থী আজ হেরে যায় তবে দেশব্যাপী তাদের রাজনৈতিক ইমেজের কী দশা হবে। তাদের জনপ্রিয়তার বেলুন যে ফুটো হয়ে গেছে তা পুরো দেশের সামনে উন্মোচিত হয়ে যাবে।
আর ঠিক এই ভয় থেকেই নিজেদের দুর্গের পতন ঠেকানোর জন্য তারা আজ মরিয়া হয়ে কেন্দ্র দখল এবং এজেন্ট বের করে দেওয়ার মতো জঘন্য পথ বেছে নিচ্ছে। এই দুটি আসনের নির্বাচন শুধু স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি 2026 সালের নতুন বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতির একটি লিটমাস টেস্ট। জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন এবং গণতান্ত্রিক কাঠামোর জন্য। তারা চেয়েছিল এমন একটি দেশ যেখানে মানুষ তার ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপির এই আচরণ প্রমাণ করছে যে ক্ষমতার মোহ অন্ধ করে দেয়। যে দলটি এত বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছিল, তারাই আজ ক্ষমতার স্বাদ পেয়ে পুরনো স্বৈরাচারের প্রেতাত্মাকে নিজেদের মধ্যে ধারণ করেছে। প্রশাসনকে দলীয়করণের যে সংস্কৃতি বিগত সরকার চালু করেছিল, বিএনপি তাকেই যেন আরও সুনিপুণভাবে কাজে লাগাচ্ছে। ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে যখন ভোট ডাকাতি হয়, তখন বুঝতে হবে রাষ্ট্রের পচন কতটা গভীরে। মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গটি এখানে বারবার আসছে কারণ 1994 সালে মাগুরা 2 আসনের উপনির্বাচনে তৎকালীন বিএনপি সরকার ঠিক একই কায়দায় ভোট ডাকাতি করেছিল, যার ফলশ্রুতিতে দেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রবল হয়ে উঠেছিল। ইতিহাসের কি নির্মম পরিহাস! 3 দশক পর সেই একই দল আবার যখন ক্ষমতায়, তখন তারা সেই পুরনো মাগুরা স্টাইলেই বগুড়া এবং শেরপুরে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। এর ফলে মানুষের মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি 15 বছরের দীর্ঘ সংগ্রাম আর জুলাইয়ের এত রক্তপাত সবই বৃথা গেল? মানুষকে শুধু এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচারকে মসনদে বসানোর জন্য আন্দোলন করেছিল? এই প্রশ্নগুলো আজ প্রতিটি সচেতন নাগরিকের মনে ঘুরপাক খাচ্ছে। বিএনপি আগামী দিনের ইলেকশনে, বিশেষ করে স্থানীয় সরকার ইলেকশনে কি করবে তা এই দুটি নির্বাচন থেকেই অনুমান করা যাচ্ছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে তারা যে একতরফা পেশি শক্তির ব্যবহার করবে, তার একটি ছোট্ট ট্রেইলার তারা শেরপুর ও বগুড়ায় দেখিয়ে দিল। বিরোধী দলগুলো যদি এখনই এর বিরুদ্ধে সোচ্চার না হয়, তবে ভবিষ্যতে কোনো সুষ্ঠু নির্বাচনের আশা করা বোকামি হবে। জামায়াতে ইসলামী এই নির্বাচনগুলোর মাধ্যমে মূলত একটি মেসেজ দিতে চাইছে যে তারা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে মাঠে আছে এবং সরকারি দলের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। তবে পেশি শক্তি আর রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে শুধু জনসমর্থন দিয়ে কতটুকু টিকে থাকা সম্ভব তা সময়ই বলে দেবে। 2026 সালের এই নতুন বাংলাদেশে মানুষ বুক পেতে গুলি খেয়েছিল একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র পাওয়ার আশায়। কিন্তু আজ শেরপুর এবং বগুড়ায় বিএনপি যা করছে তা প্রমাণ করে যে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যে কোনো অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করতে প্রস্তুত। প্রশাসন এবং কৃষি শক্তি ব্যবহার করে তারা হয়তো এই দুটি আসনের ফলাফল নিজেদের পক্ষে ছিনিয়ে নিতে পারবে, কিন্তু দেশের আপামর জনতা এবং তরুণ প্রজন্মের কাছে তাদের এই নগ্ন রূপ আজ পরিষ্কার হয়ে গেছে। যে দল সুষ্ঠু ভোটে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে ভয় পায়, যাদের জিততে হলে এজেন্ট বের করে দিয়ে ডাবল ভোট মারতে হয়, তাদের পায়ের তলার মাটি যে কত দ্রুত সরে যাচ্ছে তা এই নির্বাচনই প্রমাণ করে দিচ্ছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তারা বুঝতে পারছে না যে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। ভোটের অধিকার হরণ করলে তার পরিণতি কি হয় তা সদ্যবিদায়ী সরকারের পরিণতি দেখলেই বোঝা যায়। দর্শক, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনি কি মনে করেন তা আমাদের মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।